আকাশ থমথমে, বোধহয় বৃষ্টি হবে। ভ্যাপসা গরমে জ্বলে যাচ্ছে গা। গাছের পাতায় হেলদোল নেই। পশ্চিম আকাশে ঘন মেঘের ছায়া। নম্রতা হাসপাতালের করিডোরে উদাস বসে আছে। চোখ দুটো অনুভূতি শূন্য। দূর আকাশে দুই তিনটা কালো পাখি ওড়াউড়ি করছে। অলস পাখা মেলে একই জায়গায় ফিরে ফিরে আসছে তারা। আচ্ছা, এই পাখিগুলোর কি ভয় নেই? এই যে বৈশাখী রাজকন্যা তার সখীসহ থমথমে মন খারাপ নিয়ে বসে আছে। চোখে তার একরাশ অভিমান। সেই অভিমান দেখে পাখিদের ভয় হয় না? অভিমানী জলে ভেজার বজ্রপাতে ভস্ম হয়ে যাওয়ার ভয় কি তাদের হতে নেই? নাকি তারাও নম্রতার মতোই অনুভূতি শূন্য হয়ে পড়েছে আজ? ভীষণ প্রিয় কারো খোঁজে তারাও কি ঘরদোর ছেড়ে নিরুদ্দেশ আকাশপথে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে? নম্রতা যেমন বেড়াচ্ছে ওই চেম্বারটার আশেপাশে। দূরের আকাশে চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। শরীরটা দুর্বল লাগছে। 1 ঘন্টা যাবৎ ঠায় বসে থাকায় পা দুটো ঝিঝি করছে। নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। নাদিমার অন্তু হাত ভাঁজ করে বসে আছে। নাদিমের চোখ দুটো ঘুমে ঢুলুঢুলু করছে। ঘামে ভিজে আছে শার্টের সামনের দিকটা। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তোদের না বললাম চলে যেতে? বসে আছিস কেন শুধু শুধু? নাদিম ঘুমমাখা চোখে ঘড়ি দেখল, 4:52। তারপর মাথাটা দেয়ালের সাথে ঠেস দিয়ে আরাম করে বসল। এখন একটু ঘুমিয়ে নেবে সে। হাসপাতালে শান্ত পরিবেশে একটু পজিশন করে বসলেই দারুণ ঘুম ঘুমানো যায়। অযথা ক্যাচ ক্যাচ ফ্যাচ ফ্যাচ নেই। বাড়তি বালিশ কাঁথারও ঝামেলা নেই। রাতে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে 2টোর দিকে বই নিয়ে বসেছিল নাদিম। পড়তে পড়তে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়াল করেনি। 9:30 থেকে টানা 2টো ক্লাস করে টিউশনি করাতে গিয়েছে শহীদ সরণি এলাকায়। সেখান থেকে শাহবাগ গ্রন্থাগার। নম্রতার পাগলামোয়ার জেদের জন্য শাহবাগ থেকে আরফান আলমের চেম্বারে। আরফান আজ ভীষণ ব্যস্ত। এই ব্যস্ত সময়ে অযথা দেখা টাকা করার সময় নেই তার। ক্লাস, রোগী, হাসপাতালে ডিউটি সব মিলিয়ে নাকি শ্বাস ফেলারও সময় পাচ্ছে না সে। আপাতত নাদিমদের তাই জানানো হয়েছে। কিন্তু নম্রতা নাছোড়বান্দা। সে কিছুতেই হলে ফিরবে না। আরফান বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাসপাতালে থাকে না। আরফান 5টায় যখন হাসপাতাল থেকে বের হবে ঠিক তখনই কথা বলবে নম্রতা। দরকার হলে জোর করে কথা বলবে। কিন্তু আরফানের সাথে কথা টথা না বলে সে যাবে না, মানে যাবে না। নাদিমের পেটে মোচড় দিয়ে উঠল। তলপেটে যন্ত্রণা করতেই মনে পড়ল সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার। সময় হয়নি, টাকাও ছিল না। আগের মাসে সেমিস্টার ফাইনালের চাপে টিউশনি করানো হয়নি, বেতনও জোটেনি। যা টাকা ছিল সেগুলো এবারে ঢাকা টু কক্সবাজার ট্যুরেই উবে গিয়েছে। সকালে পকেটে 50 টাকা ছিল। 3 দিন কোনো রকম সকালের খাবার হয়ে যেত এই টাকায়। শাহবাগ গ্রন্থাগারে আসার সময় তাড়াহুড়োয় 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়েছে। আজকাল রিক্সা চালকদের যা দেমাক না। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। এই মুহূর্তে নম্রতার সাথে ফাও কথা বাড়াতে ইচ্ছে করছে না তার। তবে অন্তু চুপ থাকল না। ধমক দিয়ে বলল, বেশি পাকনামি করিস। তোকে এই অবস্থায় একা রেখে চলে যাব আমরা? বসে থাকতে ইচ্ছে করছে বসে থাক, আমরাও বসে থাকব। বেহুদা খ্যাচ খ্যাচ করে মাথা খাবি না। নম্রতা কিছু বলার আগেই চেম্বার থেকে বেরিয়ে এলো আরফান। ক্লান্ত আরফানের গায়ে নীল সাদা চেক শার্ট, পরনে ডেনিম জিন্স, ডান হাতের কবজির উপর সাদা ঝকঝকে ঘড়ি। মাথার পরিপাটি চুল থেকে পায়ের পলিশ করা জুতা জুড়ে স্মার্টনেসের ছড়াছড়ি। আরফানকে দেখেই সটান দাঁড়িয়ে পড়ল নম্রতা।
আরফান নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটাতেই দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। আরফান আবারও পাশ কাটানোর চেষ্টা করতেই আবারও সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। বেশ কিছুক্ষণ পাশ কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্লান্ত চোখ দুটো মেলে নম্রতার মুখের দিকে তাকালো আরফান। সেই নিষ্পাপ চাহনিতেই কেমন বিভ্রান্ত হয়ে গেল নম্রতা। এই লোকের চোখে অদ্ভুত কিছু আছে। এই চোখের চাহনিতে কেমন এক সম্মোহনী শক্তি আছে। গুছিয়ে রাখা কথা, গুছিয়ে রাখা সময়গুলোকে এলোমেলো করে দেওয়ার শক্তি। নম্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গমগমে কণ্ঠে আরফান বলল, পথ ছেড়ে দাঁড়ান, আমি যাব। নম্রতা আরফানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা আছে, জরুরি কথা। আরফানের ভ্রুজোড়া কুঁচকে এলো। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার সাথে আপনার জরুরি কথা? আবারও সরি বলতে এসেছেন নাকি? জেনে রাখুন, আপনার সরির কোনো প্রয়োজন আমার নেই। পথ ছাড়ুন। কথাটা বলে পাশ কাটাতে নিতেই আবারও সরে এসে সামনে দাঁড়ালো নম্রতা। আরফান চোয়াল শক্ত করে বলল, সমস্যা কি আপনার? বললাম তো, কথা আছে। কিন্তু আমার সময় নেই, আমি ব্যস্ত আছি। এই 2 ঘন্টা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্বহীন ফালতু কথার পেছনে আমি আমার প্রয়োজনীয় সময়টুকু নষ্ট করতে চাইছি না। দয়া করে পথ ছাড়ুন। নম্রতা নরম কণ্ঠে বলল, দেখুন, আমার সত্যি আপনার সাহায্যের প্রয়োজন। আপনি আপনার বন্ধু নিশাদের ফোন নাম্বারটা দিন। আই প্রমিস, আমি আপনাকে বিরক্ত করব না। আরফান বিরক্ত চোখে তাকালো। তার চোখে খেলে গেল নিদারুণ বিতৃষ্ণা। সন্দিহান কণ্ঠে বলল, নিশাদের সাথে আপনার কি কাজ? তাছাড়া নিশাদ তো বলল সে আপনাকে চেনে। আপনার নাম্বারও হয়তো আছে, সে ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারে। নিশাদ যেহেতু যোগাযোগ করছে না, তার মানে আপনার সাথে কোনো রকম যোগাযোগ সে করতে চাইছে না। আর বন্ধু হিসেবে নিশাদের ইচ্ছের বাইরে গিয়ে তার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারি না। দুঃখিত। এইটুকু বলেই নম্রতাকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আরফান। নম্রতা কয়েক সেকেন্ড থম ধরে দাঁড়িয়ে থেকে আরফানের পেছন পেছন দৌড় লাগালো। অন্তু নাদিম একে অপরের দিকে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করল। নাদিম কপাল কুঁচকে বলল, মাইয়া মানুষ মানেই হারামি। চিন্তা কইরা দেখ অন্তু, একটু আগে যে মাইয়া ফিট মারতাছিল সে এখন ডাক্তারের পেছনে পেছনে দৌড়াইতাছে। শালি, এখন শক্তি কই থেকে আসে শরীরে? অন্তু চিন্তিত কণ্ঠে বলল, আমার সব গুলিয়ে যাচ্ছে দোস্ত। এই নিশাদের ব্যাপারটা কি? সব জায়গায় গন্ডগোল লাগাচ্ছে কেন এই লোক? কি হচ্ছে কিছুই তো বুঝতাছি না। নাদিম ফুঁস করে নিঃশ্বাস ফেলে আবারও চেয়ারে বসে পড়ল। নম্রতার পেছন পেছন ছোটার আর কোনো মানে হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়ে টাকি মাছের প্রাণ, অত সহজে মরবে না, ফিটও খাবে না। সুতরাং চিংড়ি মাছের মতো লাফালাফি না করে স্বস্তিতে ঘুমানো যাক। হাসপাতালের বাইরে কিছু দূর হেঁটেই রিকশা নিয়েছিল আরফান। কিন্তু রিকশা চলতে শুরু করার আগ মুহূর্তেই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল নম্রতা। তাড়াহুড়ো করে রিকশায় উঠে বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, এমন রোবটের মতো বসে আছেন কেন? সরে বসুন, আমার জায়গা হচ্ছে না। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ল আরফান। খানিকটা সরে বসে ধাঁধা লাগা দৃষ্টিতে তাকালো। নম্রতা ব্যাগটা কোলের উপর রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, মামা চলুন। গোটা ঘটনাটা চোখের সামনে ঘটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলো আরফান। পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার পর চোয়াল শক্ত হয়ে এলো তার। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার রিকশায় কেন উঠেছেন? এটা আপনার রিকশা? আপনি কিনেছেন? আরফান দাঁতে দাঁত চেপে বলল,
আমি না কিনলেও আমি ভাড়া করেছি। তো আমি কি বলেছি যে রিকশাটা আপনি ভাড়া করেননি? ভাড়া যেহেতু করেছেন ভাড়াও দেবেন। মানা করেছে কে? দেখুন, আমি জাস্ট আপনার সাথে কিছু কথা বলতে চাই। আরফান রাগে থমথমে কণ্ঠে বলল, আপনি অত্যন্ত গায়ে পড়া একটা মেয়ে। আমি এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না। অপমানে দুঃখে চোখ দুটো ছলছল করে উঠল নম্রতার। এতটা অপমান, এতটা ঘৃণা এর আগে কেউ কখনো করেনি তাকে। নম্রতা খুব দ্রুত সামলে নিল নিজেকে। ওই নিষ্ঠুর মানুষটির জন্যই তো এত অপমান গায়ে মাখতে হচ্ছে তাকে। ওই নিষ্ঠুর মানুষটিকে হাতের কাছে পেলে সবটা সুদে আসলে শোধ করবে নম্রতা। নম্রতা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে সেই মানুষটাকে। কিন্তু সেজন্য তো তাকে খুঁজে পেতে হবে, যেভাবেই হোক পেতেই হবে। নম্রতা অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। আরফানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি আমাকে যা ইচ্ছা ভাবতে পারেন, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো উপায়ও নেই। আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন। সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না। একমাত্র আপনার কাছেই আছে সেই উত্তর। উত্তরগুলো দিয়ে দিন, আমি আর বিরক্ত করব না। নম্রতার তেজি অথচ ছলছলে দৃষ্টিতে আরফানের মনটা হয়তো কিছুটা নরম হলো, সেই সাথে বিস্মিত হলো। বিস্ময় নিয়ে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানে কি? আমি তো আপনাকে ঠিকঠাক চিনি না পর্যন্ত। কি জানতে চান আপনি? নিশাদ আমাকে কিভাবে চেনে, আর ওনার কাছে আমার নাম্বারটাই বা কিভাবে আছে? আরফান ভারী অবাক হয়ে বলল, সেটা কি আদৌ আমার জানার কথা? আর আপনি নিশাদকেই বা খুঁজছেন কেন? আপনাদের মধ্যে কি কখনো কোনো সেন্সিটিভ সম্পর্ক ছিল? থাকতেও পারে, কিন্তু সম্পর্ক থাকলে তার আপনাকে চেনা বা না চেনার প্রশ্ন কেন আসছে? আমি কনফিউজড। নম্রতা দিশেহারা কণ্ঠে বলল, আমি নিজেও কনফিউজড। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। খানিক বাদে বেশ রয়ে শয়ে প্রশ্ন করল আরফান, আপনি নিশাদের উপর ক্রাস্ট নাকি ভালোবাসেন? নম্রতা অসহায় দৃষ্টিজোড়া তুলে আরফানের দিকে তাকালো। ওই চোখ জোড়ায় কী যেন ছিল, জানা নেই আরফানের। তবে হঠাৎ করেই মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তার। আহা, মেয়েটা বোধহয় ভীষণ ভালোবাসে নিশাদকে। ভালোবাসা নামক অনুভূতিটা তো আরফানও খুব বোঝে। আরফানেরও তো এমনই ভালোবাসাময় এক রাজকন্যা আছে। আরফান এবার নরম কণ্ঠে বলল, ভালোবাসেন? জানি না। আমার ভালোবাসার মানুষটি উনিই কিনা জানি না। আমি আসলে কিছুই বুঝে উঠতে পারছি না। নম্রতার এমন উত্তরে বেশ অবাক হলো আরফান। ভালোবাসার মানুষকে জানে না মানে? আরফান নম্রতার কথার প্রেক্ষিতে কোনো কথা খুঁজে পেল না। তবে মেয়েটাকে আগের মতো বিরক্তিকর ও অসহ্যও লাগছে না, বরং খানিকটা তরল স্নিগ্ধ অনুভূতি হচ্ছে। আরফান কিছুক্ষণ চুপ থেকে নিজের অনুভূতির পরিবর্তন দেখল। মানুষ কি আশ্চর্য জীব! তাদের মন নামক বস্তুটা কতই না ভিন্নতর, কতই অদ্ভুত। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা জানি না। আপনাদের কেমিস্ট্রিটাও ঠিক বুঝতে পারছি না। তবে নিশাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। রিসেন্টলি নিশাদের বিয়ে ঠিক হয়েছে। নিশাদ সর্বদাই বাবা মার বাধ্য ছেলে। ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক, বিয়েটা হয়তো ও করবেই। আর এজন্যই হয়তো। আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা। নিশাদের বিয়ে ঠিক? তার মানে নম্রতা যা ভাবছিল তাই। এসব কারণেই কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিশাদ? সেও তো তার বাবাকে ভীষণ ভালোবাসত, সবসময় বাবাকে নিয়ে বিস্তর লিখত।
বাবার ইচ্ছে বলেই শিক্ষকতায় যেতে চাইতো। নম্রতার সব গুলিয়ে যাচ্ছে। নিশাত কি তবে মিথ্যা অভিনয় করেছিল তার সাথে? নীল চিরকুটে সবটাই কি নিতান্তই সময় কাটানোর পসরা ছিল তার, নাকি অন্য কিছু? সবটা কাকতালীয়। নম্রতার বুকে আবারও চাপ পড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নম্রতা হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করল। অস্থিরতায় সারা গায়ে ঘাম দিচ্ছে। নম্রতার হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান। এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না সে। মেয়েটা যেন কেমন ধারার, সব সময় হুটহাট এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায়। সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতেই না ফেলে দিল আরফানকে। তারপর আবার এক লঞ্চ মানুষের সামনে নাটক ফাটকও করে ফেলল। চেম্বারে এসে গালি দিয়ে আবার যেচে পড়ে সরিও বলল। আবার কী সব অভদ্র ব্যবহার করল কাল রাতে। এখনও কি নতুন কোনো ঝামেলা করতে চাইছে নাকি এই মেয়ে? আরফান কপাল কুঁচকে নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা এখন বিশ্রীভাবে কাঁপছে। যে কোনো সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথা টাথা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে। আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাতটা ধরল। সন্দিহান কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, জবাব দিল না। আরফান রিকশা দাঁড় করিয়ে পাশের এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল কিনে নিয়ে আসলো। নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার শরীরটা বোধহয় ভালো নেই, রেস্টুরেন্টে বসবেন একটু? নম্রতা কোনো রকম মাথা নাড়ল, যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে। আরফান একরকম বাধ্য হয়েই দুর্বল নম্রতার এক হাত ধরে রাখল। নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নাড়ি পরীক্ষা করল। তারপর সেই অদ্ভুত চাহনিটা নম্রতার চোখে মেলে ধরে বলল, আপনার শরীর আসলেই ঠিক নেই। লাস্ট চেক আপ কবে করিয়েছেন? মনে তো হচ্ছে প্রেশার লো। আপনার এখনই কিছু খাওয়া উচিত, নয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন। কথা বলতে বলতেই ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার করল আরফান। অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ফেরাতেই অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেয়ালে থাকা ঘড়ির উপর আটকে গেল। 5:20। আরফান সময়টা নিজের মনে বিড়বিড় করে শটান উঠে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে ডান হাতের কবজির উপর থাকা ঘড়িটিতে চোখ বুলালো। মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে এলো, ও শিট। নম্রতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, আমি বুঝতে পারছি মানবতার খাতিরে হলেও এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত, কিন্তু আমার একটু তাড়া থাকায় আমি থাকতে পারছি না। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু শুধুই তার। আমি অলরেডি লেট। এইটুকু বলে থামল আরফান। টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কথা বলছে সে। আরফান বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি খাবারটা খেয়ে নিলেই বেটার ফিল করবেন। আমি রিকশাটা বাইরে রেখে যাচ্ছি। আপনি যেখানে যেতে চাইবেন সেখানে পৌঁছে দেবে। রিকশা চালক আমার পরিচিত। ওকে, আমি আসছি। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করল না আরফান। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে অপেক্ষা করছে এই অদ্ভুত চাহনির লোকটির জন্য? প্রিয় কেউ, নিশ্চয়ই প্রিয় কেউ, নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয়। নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এই অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে, তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে। অথচ নম্রতার সে। তবে কি ভালোবাসা সব সময় ভালোবাসা হয় না? মাঝে মাঝে ভালোবাসাটা ভুল বাসা, মিথ্যা বাসাও হয়।
নম্রতার সেও কি তবে মিথ্যে বেসেছিল তাকে? সত্যবাসিনী? একটুও ভালোবাসিনি? একটুও না? নয়তো ওভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ? কই, নম্রতা তো হয় না। বারান্দার গ্রিলে লেপ্টে থাকা লতানো গাছটির নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটির নাম কি হতে পারে? ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তরুলতা, মাধবীলতা টাইপ কিছু হবে, হলে হোক। ফুল গাছের নাম নিয়ে নম্রতার তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামো। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটা অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য! ফুলের মতো সজীব প্রাণবন্ত একটা উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনেই যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে ওঠে, তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ, আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশফাঁসের জনককে ধরে এনে বলে, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইউর কমন সেন্স, ডাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছে পূরণ করার জন্য হয় না, কিছু ইচ্ছে শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই, সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফুঁস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙুল ছোঁয়ালো। সাথে সাথেই মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুতে। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করেই কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তেই এই অপরিচিত ফুলটির নাম ঠিক করে ফেলল নম্রতা। আজ থেকেই ফুলের নাম হবে রক্তফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভাসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার উলটপালট চিন্তার মাঝেই আর্তনাদ করে উঠল একজোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকোষ কালো অন্ধকারে তিনতলার উপর থেকে কুকুরের অবস্থান টের পাওয়ার কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয়ই আছে। নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা আরও একটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার? নম্রতার বুক চিরে বেরিয়ে এলো আরও একটা দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথায় দুই একটা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতার বিষণ্ণ চোখে তাদেরকে হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছে করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই, আদর মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠল সেই জোড়া কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12 ঘন্টা বাজল। সেই সাথে বাজল মৃদু মেসেজ টোন। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামটা চোখে পড়তেই নিজ দায়িত্বে কুঁচকে গেল ভ্রুজোড়া। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উলটপালট মেসেজের পর আরফান যেচে পড়ে নক দিয়েছে ভাবতেই বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ রয়েস হয়ে উত্তর দিল, ঠিক আছি। আপনি? আলহামদুলিল্লাহ।
আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না নম্রতা। কি বলবে, কি বলা যায় এসব ভাবতে ভাবতেই আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি অ্যাগেন। নম্রতা নিজের মনে হাসল। হুট করেই প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন, তাই না? মেসেজ সিন হলো কিন্তু কোনো উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখল, সরি, এভাবে পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে। প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। তাকে আমি ভীষণ নয়, হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এজন্য তার বরাদ্দকৃত সময়টুকুর এক বিন্দু অন্য কাউকে দিতে সাহস পাই না, পাছে রেগে যায় বা কষ্ট পায়। বয়োজ্যেষ্ঠরা বলে মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে চাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়ে চড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা তো অদ্ভুত কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে, আবার সেই মনই মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে, বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসা, ভালোবাসাবাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম, কি আশ্চর্য এই মন। নম্রতা ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যে নয়। মেয়েদের রাগ সত্যিই সাংঘাতিক। তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। ওপাশ থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনি একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না? অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে গেল নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে কি? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নখ দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো। বলল, ঝগড়া? আর আমি ঝগড়া করি না, সত্যটা বললাম। ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনি সেই কালপ্রিট যে প্রথম থেকে আমায় বিরক্ত করছেন। ওসব ছাড়ুন। অনধিকার চর্চা না হলে একটা কথা বলি, নিশাদকে ভালোবেসে খুব একটা সুখী হবেন না আপনি। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময়ই দিলেন না। আর নিশাদে কী সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও তো হতে পারে নিশাদের বিয়ে টিয়ের কথা আদৌ হচ্ছে না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বাড়াচ্ছেন। সবসময়ই উল্টো বুঝটা নিশ্চয়ই আপনার জন্মগত রোগ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কী লাভ? আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। বলার পর বুঝতে পারছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটাই ঘটল নিঃশব্দে। কোথাও কোনোরূপ শব্দ হলো না। ফোনের কোনো প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতোই নিস্তব্ধ শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফানের, কিন্তু এখন রাগ লাগছে। নিজের উপর প্রচণ্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বিকেলে মেয়েটির এহেন দুর্দশা দেখে সত্যিই খুব মায়া হচ্ছিল তার। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার, 22 অথবা 23।
কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা, সবসময় উলটপালট এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফানের ভাবনার মাঝেই মেসেজ টোন বাজল, নম্রতার মেসেজ। আল্লাহ হাফেজ পরে বলুন, আগে আপনার বন্ধুর নাম্বারটা দিন, তাহলেই বুঝবো আপনি স্টোরি ক্রিয়েট করছেন নাকি করছেন না। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফানের রাগের পারদ তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোরে রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই উদ্ভট মেয়েকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়। আরফান কখনোই বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না। মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিলেও এই উদ্ভট ঝামেলাপূর্ণ মেয়েটির সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে একরত্তিও ভাববে না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না, কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটির সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনোরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি নিশ্চিত, চিন্তাহীন। শহরে দিগন্ত নেই। ইটপাথরে আটা বিল্ডিংয়ের সারিগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিম। নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ। অন্যমনস্ক মনে গিটারের তারে উলটপালট সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার, জেলা জাজের মেয়ে। বেতনের অঙ্ক বিরাট, মাসে 10,000 তো অবশ্যই। তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনিটা লুফে নিলেও 2 দিনের মাথাতেই বিরক্ত ধরে গিয়েছে তার। কী সব অদ্ভুত প্রশ্নে মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎ বলছে, ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়, দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না। এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠছে। ঢাকা শহরের বিরাট বিল্ডিংয়ের পেছন থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত, নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থতমত খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন। বিষয়টা এভাবে তো ভেবে দেখেনি নাদিম। সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে অত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ নাকি পাটের ক্ষেত তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগের ছাত্রদের হলেও হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে, ইংরেজি পড়িয়ে চলে আসবে। সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুচকে মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই এক সমস্যা, এরা অন্যকে বিব্রত করে মজা পায়, যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা করে না। নাদিম ফুঁস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চায়ের স্টলের সামনে এসে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সা রংটা টকটকে লাল হয়ে উঠেছে। পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো হাতে আঁকা সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথার রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে বলে উঠল, শালা, তোরে আমার মাঝে মাঝে মাইয়া মনে হয়। তুই সত্যিই পোলাতো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা দেখা। রঞ্জনের সুন্দর ভ্রুজোড়া কুঁচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথায় খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণেই রাগে লাল হয়ে বলল,
একদম মুখ খারাপ করবি না বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চাই না। কথাটা বলে ডান পাশের বেঞ্চটাতে আরাম করে বসল রঞ্জন। ঘন চুলগুলোতে হাত চালিয়ে বলল, মামা, 1 কাপ কড়া চা দাও তো, সঙ্গে 2টা বিস্কুট। তুই নাস্তা করেছিস? নাদিম গিটারে নিরন্তন বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাহা নাই মামা, ও মামারে, পকেটে টাহা নাই আমার, ও মামা। রঞ্জন হেসে ফেলল। আরেক কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপাল কুঁচকে বলল, অন্তু নম্রতা ওরা সব কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, বাল পড়ছে। ও। নাদিমের কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি, এক পায়ে জুতা, অন্য পা খালি। ডান হাতে ব্যাগ আর বাম হাতে এক পাটি ছেঁড়া জুতা। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থা দেখে ক্ষণিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম রঞ্জন। হতবম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফোরিত চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি হাল তোর? এ অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখ মুখ কুঁচকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে উঠল নাদিম, এই তুই ক্যাডায় রে, যা ভাগ। ইস, কি বিশ্রী, আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটা ছোঁয়াকে নকল করে বলল নাদিম। ছোঁয়া টলমলে চোখে একরাশ কর্ধ্য নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যেই রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্তু। বাইকটা পার করেই হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটাকে। কথাটা বলেই মুখ টিপে হাসল অন্তু। তার সাথে হাসি ফুটল বাকি 2 জোড়া ঠোঁটেও। ছোঁয়ার রাগ যেন এবার আকাশ ছুঁল। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতেই লাফিয়ে উঠল নাদিম, ওই, তুই আমার লগে বসবি না। তুই একটা অ্যালার্জি। আমি কোনোরূপ অ্যালার্জির পাশে বসতে চাই না। ওঠ তুই, ওঠ শালি। ছোঁয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যাঁ করে কেঁদে দেবে। তার এমনিতেই মন খারাপ, তার উপর বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছে করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নম্রতা যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু আধটু চোখ টেপাটেপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই যে, শাহবাগের বিশাল জ্যামে আটকে পড়েছিল তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। এটা আহামরি কঠিন কোনো কাজ নয়। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতে গাড়ি থেকে নামল, কিন্তু কিছুক্ষণ চলার পরই বাধল এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এক পাগলি, তার বক্ষদেশ উন্মুক্ত। বাচ্চাটি তার ক্ষুধা নিবারণে ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদঘুটে দৃশ্য দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতেই ক্ষেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখে রাস্তার পাশ থেকে একটা ইট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলতে লাগল, তুই তাকাইলি কেন? খাড়া সেমরি, খাড়া কইতাসি। সেই সাথে মা বাপ তুলে অকথ্য গালিগালাজ, যার বেশিরভাগের অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়াদৌড়িতেই এই কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখ মুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হুহা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসে।
নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে, যেন তেন কান্না নয়। কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিকশাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল, তোর প্রেম কাহিনীর কী খবর জানেমান? নম্রতা হেসে ফেলল। কুত্তা, আবার জানেমান বললে মাইর খাবি। পরমুহূর্তেই গম্ভীর হয়ে বলল, আমার প্রেম কাহিনী ঘন কুয়াশায় ঝাপসা হয়ে আছে। সব কাহিনী নিশাত সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশাত সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুব জরুরি দোস্ত, কিন্তু ওই ডাক্তার তার নাম্বারটাই দিচ্ছে না। বেয়াদব ডাক্তার। রঞ্জন গম্ভীর মুখে বেঞ্চিটিতে বসল। কপালের ভাঁজ গাঢ় হলো। অন্তু প্রশ্ন ছুড়ল, কেন? কি বলে ব্যাটায়? নাম্বার দিতে টাকা চায়? ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হতোই। সমস্যাটা অন্য জায়গায়। ব্যাটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের উপর রেখে বেঞ্চে লম্বালম্বিভাবে শুয়েছিল। নম্রতার কথায় উঠে বসল। দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কিরে? শুধু রিপ্লাই নয়, ব্যাটা আরও অনেক কিছু দেবে। জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল চারজোড়া প্রশ্নবিদ্ধ চোখ।